তারপর দেখা যায়। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের টপিক হচ্ছে আজকের টেন্স, এবং আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে টেন্স আসলে কি বা এবং কেন লাগে। তারপরে দুইটা একটা টেন্সের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা যাব। প্রথম কথা হচ্ছে যে টেন্স হচ্ছে বাংলায়, যদি তোমরা যেটা বললা সেটাই কারেক্ট, তোমরা যে যা বলছো মোটামুটি যা 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 ধারণা তোমাদের আছে সবকিছু ঠিক আছে, কোথাও কোনো ভুল নাই। আমি যদি আমার মতো করে বলি, টেন্স হচ্ছে বাংলায় আমরা জানি যে ক্রিয়া সম্পন্ন হওয়ার বা সংঘটিত হওয়ার সময়কেই আসলে টেন্স বলে। তার মানে হচ্ছে কি, ক্রিয়ার ইংলিশটা হচ্ছে ভার্ব। ভার্ব কি জিনিস? ভার্ব হচ্ছে যে সমস্ত শব্দ কোনো কাজকে ব্যাখ্যা করে, সেটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, any word that describes any kind of action is called a verb। ঠিক আছে, এখন সহজ ভাষায় ভার্ব হচ্ছে অ্যাকশনকে ডেসক্রাইব করে, এবং এই অ্যাকশন বা কর্ম ঠিক কখন হয়, কোন সময়ে সংঘটিত হয়, সেই সময়টাকে স্পেসিফিক করার জন্য হচ্ছে আমাদের টেন্স লাগে, টেন্স জানার দরকার। এটা হচ্ছে প্রথম কথা। এর বাইরে প্রত্যেকটা টেন্সেরই আলাদা আলাদা ইউজ আছে, প্রতিটা টেন্সেরই কিরকম আলাদা আলাদা ইউজ আছে। সেটা কিরকম, আমি জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট কুইজ দিয়ে শুরু করি। যদি আমার ভিডিওটা দেখে না থাকো তাহলে তোমরা বোধহয় ভুল করার কথা। ধরো আমি একটা বাক্য দিচ্ছি এখানে, আই উইল গো টু ক্যানাডা নেক্সট ইয়ার। হ্যাঁ, এটা একটা বাক্য। আবার আমি লিখলাম, আই এম গোয়িং টু ক্যানাডা নেক্সট ইয়ার। হ্যাঁ, স্যার শেয়ার স্ক্রিন দাও না তো, বুঝি না। স্ক্রিন তো দেখা যায় না। ও, এখন তাহলে আমি কি করলাম? আচ্ছা, এই যে দেখো। হ্যাঁ, স্যার নেটের প্রবলেমের জন্য তো আমি যেটা বলতেছিলাম, দেখো যে আমি এখানে কি বুঝাচ্ছি, যে আমি বললাম প্রথমে যে টেন্স কি করে, কোন একটা কর্ম বা ভার্ব কখন হচ্ছে, মানে ভার্বটা সংঘটিত হওয়ার, ভার্বটা যে ভার্ব মানে কি কর্ম, সেই কর্মটা হওয়ার যে সময়, সেই সময়টাকে স্পেসিফিক করে হচ্ছে টেন্স। এখন আমাদের ঝামেলাটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা টেন্স যেভাবে শিখে আসছি, সেই জায়গা থেকে আমরা ধরেই নিছি যে প্রেজেন্ট টেন্স বোধহয় শুধুমাত্র বর্তমান সময়ের কথা বলে, পাস্ট টেন্স খালি অতীতের কথা বলে, ফিউচার টেন্স হচ্ছে সব ভবিষ্যতের কথা বলে। বাট আমরা যখন প্রতিটা টেন্সের, মানে যে তোমাদের যে 12 প্রকারের টেন্স আমরা জানি, সেই প্রত্যেকটা টেন্সকে আলাদা আলাদা ভাবে জানবো, তখন আমরা দেখতে পারবো যে আসলে কিছু কিছু টেন্স কখনো কখনো, সাপোজ প্রেজেন্ট টেন্স কখনো কখনো ফিউচার মিনিং দিতে পারে। ঠিক আছে, আবার ফিউচার কন্টিনিউয়াসও কখনো কখনো, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও কখনো কখনো ফিউচার মিনিং দিতে পারে। মানে স্ট্রাকচারালি বাক্যটা গঠনগত দিক থেকে হয়তো বা প্রেজেন্ট টেন্সের, হয়তো বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, কিন্তু সেটা মিনিং এর দিক থেকে ভবিষ্যৎ বুঝাইতে পারে, ভবিষ্যৎ সময়কে নির্দেশ করতে পারে। সো টেন্স এবং টাইম, এই দুইটা টার্ম একটু আলাদা মাথায় নেওয়ার চেষ্টা করো। টেন্স এবং টাইমকে পেঁচায় ফেলো না। টেন্সের কাজ হচ্ছে টাইমটা স্পেসিফিক করা, কিন্তু এর মানে এখানে আমাদের যেটা বোঝা দরকার যে এই টেন্সের কাজ টাইমটাকে স্পেসিফিক করা, বাট সেই টাইমটা মানে প্রেজেন্ট টেন্স দিয়ে সবসময় যে খালি প্রেজেন্ট টাইমকে স্পেসিফিক করতে হবে বা প্রেজেন্ট টাইম নিয়ে কথা বলতে হবে এরকম না। আমরা যখন পড়বো ডিটেলসে তখন আমরা বুঝবো যে না, প্রেজেন্ট টেন্স দিয়ে ফিউচারও বোঝানো সম্ভব। সেটা কিরকম, আমি ধরো একটা উদাহরণ দিই। পরের যে বাক্যটা আমার এখানে, সেকেন্ড বাক্যটা, তোমরা সবাই এখানে মোটামুটি ম্যাচিউরড, এবং আমার ধারণা যে এই দুইটা বাক্য কোনটা কোন স্ট্রাকচারের বলতে পারবা। আমাকে কেউ একজন বলো যে আই উইল গো টু ক্যানাডা নেক্সট ইয়ার, এটা কোন টেন্সের বাক্য? ফিউচার ইনডিফিনিট। স্যার ফিউচার ইনডিফিনিট টেন্স। ভেরি গুড, future indefinite ইনডিফিনাইট। আর নিচে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। স্যার বাট এটা সেকেন্ড সেন্টেন্সটা স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এটা মিনিং অনুযায়ী ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটের মিনিং মানে ভবিষ্যতের মিনিং দিচ্ছে, তাই না? এখন দেখো এই বাক্যটা আমার ফিউচার ইনডিফিনিট, আবার এই বাক্যটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, কিন্তু মিনিং কিন্তু দুইটার ফিউচারকে ডেসক্রাইব করতেছে। তাহলে টেন্স শুধুমাত্র তুমি স্ট্রাকচার বা ওই যে
প্রেজেন্ট টেন্স বর্তমান কাল পাস্ট টেন্স অতীতকাল এভাবে শিখলে হবে না, তুমি প্রতিটা টেন্সের স্পেসিফিক ওই টেন্সটা কি কি কাজ করে সেই ডিটেলসটা তোমার জানা লাগবে। কেন জানা লাগবে সেটার জন্য আমি এই জায়গাটা একটু ক্লিয়ারলি বলি। আমাকে এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যটা কারেক্ট, ধরো আমি যদি জিজ্ঞেস করি যে এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যটা কারেক্ট, এখানে একটা বাক্য ভুল আছে, কে বলতে পারবে যে কোন বাক্যটা ভুল? I will go to Canada next year. এই বাক্যটা কারেক্ট। এই বাক্যটা কারেক্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার মনে হয় এইটাই। এটা ভুল, আর পরেরটা? সেকেন্ডটা ভুল। আচ্ছা, এটার পেছনে কেন যুক্তি? বলো সেকেন্ডটা ভুল কেন? স্যার সেকেন্ডটা ভুল হওয়ার কারণ হলো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উচ্চারণ অনুযায়ী যদি লেখা হতো তাহলে এটা সঠিক হতো। আচ্ছা, এখন সেকেন্ডটা ভুল হওয়ার কারণ আমি বলি, মানে আমি উত্তরটা দিই। হ্যাঁ, আমার যতটুকু নলেজ আগে ছিল 2-4-5 বছর আগে, তখন আমি তোমাদের মতো ছিলাম, ওই টাইপেরই বলতাম, কিন্তু এখন রাইট আনসার হচ্ছে সেকেন্ডটা। সেকেন্ডটা হচ্ছে রাইট আনসার, সেকেন্ড রাইট। আর রং আনসার হচ্ছে প্রথমটা বলো, হ্যাঁ, রং আনসার হচ্ছে প্রথমটায় কি ভুল একটু। পারসেপ্টটা। প্রথমটায় কি ভুল সেটা আমি তোমাদেরকে নিয়ে যেতেছি, কেন ভুল, কি ভুল, সেই ভুলটার বিষয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, ভুলটার বিষয়ে তোমরা যেটা করতে পারো, একটু দাঁড়াও, আমি তোমাদের একটা কাজ দেখাই। হ্যাঁ, দেখো আমি স্যার কিছুই দেখা যায় না। কিছুই বলবো না, সেভ দেখে যাবা, দেখার পরে আমাকে বলবা যে বুঝছো কি বুঝো না। হ্যাঁ, একটা সেকেন্ড ওয়েট করো, আমি দিচ্ছি, একটু আচ্ছা ওয়েট স্যার, করো। শেয়ার দিন। ওকে স্যার। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি দিচ্ছি। স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার আমি বুঝেছি কেন প্রথম সেন্টেন্সটা ইনকারেক্ট। তুমি বলার দরকার নাই, এখন সময় শেষ। কাউন্ট শেয়ার করলাম, দেখে নাও। ঠিক আছে, ম্যাক্সিমাম 3 মিনিট লাগবে, দেখো একটু কষ্ট করে, আমাকেই দেখো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। ভিডিও শুরুতেই আজকে আমরা আসলে একটি বাক্য বলবো, বাক্যটি ওকে, ওয়ালাইকুম আসসালাম। চেঞ্জ করে বলবো। আমি প্রথমে বাক্যটি বলছি, আই উইল গো টু প্যারিস নেক্সট ইয়ার। আমি আবার বলছি বাক্যটি, আই উইল গো টু প্যারিস নেক্সট ইয়ার। সেম বাক্যটা আমি এবার একটু চেঞ্জ করে বলবো, এবারে আমি উইলটা বাদ দিব এবং উইলের পরিবর্তে আমি গোয়িং টু বসাবো। আই অ্যাম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার। হ্যাঁ, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে দুটি বাক্য আমি বললাম, আই উইল গো টু প্যারিস নেক্সট ইয়ার, অথবা আরেকটা যে বললাম যে আই অ্যাম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার, এই দুটি বাক্যের মধ্যে কোন বাক্যটি আপনাদের কাছে গ্রামাটিক্যালি সঠিক মনে হচ্ছে? একটু ভেবে আপনারা কমেন্ট সেকশনে উত্তর দিতে পারেন। অলরাইট, আমি এই আই উইল গো টু প্যারিস নেক্সট ইয়ার এবং আই এম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার, এই দুটি বাক্যের মধ্যে গ্রামাটিক্যালি কোন বাক্যটা কারেক্ট সেটি বলার আগে আমি যেটি বলতে চাচ্ছি যে নর্মালি আমাদের ছোটবেলা থেকে আমরা যেভাবে গ্রামার শিখেছি বা আমাদেরকে যা শেখানো হয়েছে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ভবিষ্যতের কোনো কাজ যদি আমরা করি, হ্যাঁ স্যার, লাইনে আছি, দেখতেছি। আমরা সাধারণত কি করি, ফিউচার টেন্স ব্যবহার করি বা উইল ব্যবহার করি। তো অনেকেই হয়তো নর্মালি এই ভাবনা থেকে প্রথম বাক্যটাকে সঠিক বলছেন যে আই উইল গো টু প্যারিস নেক্সট ইয়ার। আবার অনেকে হয়তো ভাবছেন যে আই উইল গো টু প্যারিস নেক্সট ইয়ার, আই এম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার, দুইটার মধ্যে কোনটা সঠিক? হ্যাঁ, এই প্রশ্ন যেহেতু করছে, হইতেই পারে যে আই এম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার, এখানে নানান ভাবনা আসতে পারে, কিন্তু এইটার একটা মানে একদম শুদ্ধ উত্তর আছে। সেই উত্তরটি কীরকম? নর্মালি এটা সত্য যে আমরা ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে উইল বসাই, কিন্তু এই বাক্যে আমরা উইল না বসিয়ে গোয়িং টু বসাবো এবং সেটাও ফিউচার ইভেন্টকে ডেসক্রাইব করতেছে।
ভবিষ্যতে আমি যে প্যারিসে নেক্সট ইয়ারে যাব সেটাই বলতেছে। আবার আই উইল গো টু প্যারিস নেক্সট ইয়ার, দুইটা বাক্যের মিনিং সেম, কিন্তু দুইটার মধ্যে গ্রামাটিক্যালি সেকেন্ড বাক্যটা কারেক্ট। আই অ্যাম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার কেন কারেক্ট? কারণ হচ্ছে ভবিষ্যতে আমরা যখন কোনো কিছু কাজ করতে যাব সেই কাজটা যদি আমাদের প্রি প্ল্যান থাকে, আগে থেকেই নির্ধারিত থাকে যে আমি আগামী বছর প্যারিসে যাব, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে আই এম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার। কারণ আমি প্যারিসে যে আগামী বছর যাব এটি আমি অনেক আগে থেকে প্ল্যানের মধ্যে নিয়ে এসেছি, আমি আমার পরিকল্পনার মধ্যে ছিলাম, এটা ফিক্স করেছি, যে কারণে এখানে আমাকে বলতে হচ্ছে আই এম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার। কিন্তু আমি উইল কখন বলবো? উইল তখনই বলবো যখন আমি ইনস্ট্যান্ট কোনো কিছু সিদ্ধান্ত নিব। ফর এক্সাম্পল, আমি এই ভিডিওটার পরে কী করবো? আই উইল গো টু মাই অফিস। তো এই যে আমি যে এই ভিডিওর পরে আমার অফিসে যাব, এটা সিদ্ধান্তটা আমি ভিডিও করতে করতেই মাত্র নিলাম। আমি হয়তো এখন আবার চেঞ্জও করতে পারি যে না, আমি অফিসে যাব না, আই উইল গো টু দ্য মার্কেট। ঠিক আছে? সো এইখানে যদি উইল আর গোয়িং টু এর মধ্যে তফাৎটা হচ্ছে দুইটাই ফিউচার ইভেন্টকে ডিসক্রাইব করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু উইল আমরা ব্যবহার করব যদি কোনো কিছুর করার ক্ষেত্রে, ভবিষ্যতে কোনো কিছু করার ক্ষেত্রে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়া হয় বা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমরা উইল ব্যবহার করব। আর আগে থেকেই যদি আমাদের সিদ্ধান্ত নেওয়া থাকে যে আমরা কোনো কিছু ভবিষ্যতে করব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গোয়িং টু। যে কারণে এই কারণটাতেই আমাদের যে বাক্য দুটি দিয়ে আমরা শুরু করেছি, মানে বাক্য দুটির মধ্যে আই এম গোয়িং টু প্যারিস নেক্সট ইয়ার, এই বাক্যটি সঠিক। ওকে, এইবার আমারে বলো, বুঝা গেছে না বুঝা নাই? স্যার বুঝছি। Yes, sir, বুঝেছি। একদম ক্লিয়ার কনসেপ্ট। হ্যাঁ স্যার। জি স্যার, সেকেন্ড বাক্যটা কেন কারেক্ট? কারণ সেটা আগে থেকে পরিকল্পিত ছিল। এক্স্যাক্টলি, আগে থেকে পরিকল্পনা আছে বলেই তো সে নেক্সট ইয়ার বলতেছে, পরের বছর সে যাবে, হ্যাঁ স্যার। এখন থেকে সে সিদ্ধান্ত নিচ্ছে, তাইলে সে নেক্সট ইয়ারে যে যাবে কানাডা, এটা এখন বলতেছে। তার মানে কি, ওই নেক্সট ইয়ার শব্দটা, এইটারে তুমি একটা টাইম এক্সপ্রেশন ধরতে পারো। হ্যাঁ, এই নেক্সট ইয়ার শব্দটা যদি না থাকতো, আই এম গোয়িং টু কানাডা, নেক্সট ইয়ার শব্দটা না থাকলে আবার দেখো আই উইল গো টু কানাডা, কথা কথা। আমি কবে যাব, কিভাবে যাব, কিচ্ছু নাই, আমি যাব, কোনো একদিন যাব। হ্যাঁ, কোনো একদিন বউ বাচ্চা নিয়ে যাব কানাডাতে, হ্যাঁ থাকবো, এইরকম কিছু একটা। আবার ধরো আই এম গোয়িং টু কানাডা নেক্সট ইয়ার, হ্যাঁ আই এম গোয়িং টু কানাডা নেক্সট ইয়ার, সেইটার ক্ষেত্রে যে জিনিসটুকু, সেটা দেখো যে ধরো আমি এই যে আই এম গোয়িং টু কানাডা নেক্সট ইয়ার, এইটা থেকে আবার নেক্সট ইয়ার শব্দটা যদি আমি কেটে দেই, তাইলে আবার হচ্ছে আই এম গোয়িং টু কানাডা। ইট মিনস কি, আমি এখন কানাডায় যাচ্ছি, রাইট নাও আমি কানাডার দিকে রওনা দিচ্ছি। কথা বোঝা গেছে? তুমি দেখতেছো একটা টাইম এক্সপ্রেশন, sir. নেক্সট ইয়ার জাস্ট একটা টাইম এক্সপ্রেশন, এই টাইম এক্সপ্রেশনটা পুরো মিনিংটা পাল্টাই ফেলতেছে। তো টেন্সের সাথে টাইমকে পেঁচাবা না। আর ওই যে তোমাদের বাইবেল যেটা আছে, চৌধুরী এন্ড হোসাইন সাহেবের, ছোটবেলা থেকে যে বাইবেল আমরা পড়ে আসছি, আমি ভদ্রলোকের মানে দুইজন তো ভদ্রলোক, তো দুজনেরই যথেষ্ট অবদান আমাদের শিক্ষা ক্ষেত্রে, কিন্তু আমি বলবো যে এই অবদানটা যতটা না উপকারের আছে, সেটা আছে একটা সার্টেন গ্রুপের জন্য উপকারের অবশ্যই, ঠিক আছে, কিন্তু আমরা যারা একটু বেশি জানতে চাই, আমাদেরকে আরো বেশি জানার জন্য যে দরকার, সেটাই চৌধুরী এন্ড হোসাইন দিয়ে হবে। হ্যাঁ, ভদ্রলোক নিজে কিন্তু যে এই চৌধুরী এন্ড হোসাইন এরা দুজন যে বইটা লিখছে, এরা কিন্তু বিভিন্ন বই পড়ে লিখছে, সেই সবগুলা বই আমাদেরকে দেয় নাই। না দেওয়ার পেছনে আমি তাদেরকে ডিসক্রেডিট দিব না, আমাদের দেশের অবস্থাই এরকম যে সবাই হয়তো বুঝবে না, কিন্তু আমাদের দেশের ইংলিশ পড়ানোর স্টাইলটা না একটু অন্যরকম হওয়া উচিত ছিল। যদি হইতো তাহলে আমাদের এই ছোট ছোট কনফিউশন গুলা হইতো না। এই যে আই উইল গো টু কানাডা, এটা ম্যাক্সিমাম মানুষ উত্তর দেয় আই উইল গো টু কানাডা নেক্সট ইয়ার, ম্যাক্সিমাম মানুষের উত্তরই হচ্ছে প্রথমটা, আই এম গোয়িং টু কানাডা নেক্সট ইয়ার। এটা যে উত্তর হবে এটা ভাবনাই আসে না। এটা গত বছর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ছিল। ছোট্ট একটা ফারাক, কিন্তু বিরাট একটা মিনিং চেঞ্জ করে দিচ্ছে। বোঝা গেছে জিনিসটুকু? তো এখানে এইরকম কিছু খুঁটিনাটি বিষয় আমরা টেন্স রিলেটেড করবো, জানবো, ঠিক আছে? এবং এইটা কেন জানবো, মানে আমি সেটার উত্তর দেই। যদি আমরা বলি যে why should we know about tense, এটা কেন আমাদের দরকার? নানান কারণে দরকার। তুমি উইদাউট টেন্স অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, উইদাউট টেন্স তোমার ন্যারেশন করা সম্ভব না। উইদাউট টেন্স right form of verbs সম্ভব না। উইদাউট টেন্স তোমার কন্ডিশনালস বা কমপ্লিটিং সেন্টেন্স, এই যে 19 এ উঠলে এগুলো আসবে, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং বানান ভুল করতেছি না, কমই তো লিখে নাই, কমপ্লিটিং সেন্টেন্স সম্ভব না।
উইদাউট টেন্স তুমি একটা টেক্সটের মিনিং বুঝবা না। টেক্সট এর মানে ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড আ টেক্সট, ইউ কান্ট you understand text। এরকম হাজারো রিজন আছে। হ্যাঁ, আমি এটার লিস্টে শেষ নাই, অনেকগুলা আমি লিস্ট দিতে পারবো। হাজারো বলতে আসলে একদম জেনুইনলি হাজারো না, মানে এটা একটা মেটাফোর ইউজ করছি, মানে হাজারো বলতে এখানে বোঝাচ্ছি যে অনেকগুলা। ঠিক আছে, তো ওয়াই শুড উই নো অ্যাবাউট টেন্স? তোমরা যদি মনে করো যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়তে চাও, ন্যারেশন বুঝতে চাও, রাইট ফর্ম ভার্বস ঠিক মতো করতে চাও, কমপ্লিটিং সেন্টেন্স করতে চাও, বা তুমি একটা বই পড়তেছো বা একটা গল্প পড়তেছো বা একটা প্যাসেজ পড়তেছো যেটা ইংরেজিতে লিখে, সেটা যদি তুমি মিনিংটা সঠিক ধরতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই টেন্সের স্ট্রাকচার গুলো জানা থাকা লাগবে এবং প্রত্যেকটা টেন্স কোন সময়কে ডেসক্রাইব করতেছে, কি বলতে যাচ্ছে, এটা তোমাকে জানা থাকা লাগবে। তো টেন্সের জানাটার ইম্পর্টেন্স কি বোঝা গেছে? যে কারণে টেন্সকে বলা হয় ইংলিশ গ্রামারের প্রাণ। এটা কি এখন জি বুঝতে স্যার, পারছো? বুঝছি। ওকে, যদি বুঝে থাকো তাহলে আমরা এবার টেন্সের ঢুকবো এবং আমি একটা বই ফলো করি, সেই বইটা থেকে আমি তোমাদেরকে আজকে টেন্স বোঝাবো। এই বইটা স্যার, ছাড়াও ন্যারেশন জিনিসটা কি? ন্যারেশন হচ্ছে আসলে ন্যারেটিভ স্টাইল। ন্যারেশন মানে হচ্ছে উক্তি, বাংলায় যদি বলো উক্তি। আর ন্যারেশন জিনিসটা হচ্ছে যে বলার ধরন। বলার ধরন বলতে আমি বললাম, ধরো আমি হয়তো এখানে তোমাদেরকে বললাম যে কাউকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, আর এই কথাটা তোমাদের কেউ একজন নেটওয়ার্কের কারণে শুনে নাই, সে আবার পরবর্তীতে তোমার কাছে জানলো, আচ্ছা আমার একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হয়েছিল স্যার, ওই সময় তোমাকে ওই সময় কি বলবো? তখন তুমি কি বলবা? তুমি বলবা যে স্যার তো আমার কাছে জানতে চেয়েছে আমার নাম। আর আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার নাম কি, তুমি বলছো স্যার আমার কাছে জানতে চাইলো বা চাইছে আমার নাম। তো খেয়াল করে দেখো যে আমি বললাম তোমার নাম কি, সেটা ছিল প্রেজেন্টে। তুমি যখন ব্যাখ্যা দিচ্ছ তোমার জানতে চাইছে আমার নাম কি, তার মানে অতীতে চলে গেল একটা বিষয়। আবার আমি যেভাবে বলছি হুবহু ওইভাবে না বলে তুমি কথাটা ঘুরায় আর একটু বলছো, বাট তোমার টেক্সট না, তোমার মেসেজটা সেম ছিল। তুমি আমি যা বলছি সেই মেসেজটাকে তুমি কনভে করছো, বাট তুমি একটু অন্যভাবে তোমার মতো করে ঘুরায় বলছো। তো আমরা যদি কোনো কথা কখনো শুনি, সেটা শুনে আরেকজনকে যখন বলি, বলার সময় যদি আমি হুবহু উক্তিটা ওই লোক যা বলছে সেটাই আমি বলি, তাহলে সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর যদি সেটাকে আমরা ঘুরাইয়া বলি তাহলে বলে ইনডাইরেক্ট স্পিচ। এই যে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ বা এই টোটাল প্রক্রিয়াটা, মানে কোনো কিছু শুনে সেটা আরেকজনকে রিপোর্ট করা বা বলা, যে প্রক্রিয়া, এই কাজটুকুই আসলে ন্যারেশন করে। ন্যারেশনের কাজ হচ্ছে এইটা। ঠিক আছে, ন্যারেশন ওয়ান কাইন্ড অফ ন্যারেট থেকে আসছে আর কি। ন্যারেট মানে বর্ণনা করা। এখন কি এটার উত্তর মোটামুটি ক্লিয়ার হয়েছে? আমি আসবো এগুলাতে, প্রত্যেকটা টপিক আবার আলাদা আলাদা করে বুঝাবো, ভয়েস বুঝাবো, ন্যারেশন বুঝাবো, রাইট ফর্ম ভার্বস, সব প্রত্যেকটা আলাদা আলাদা বুঝাবো। এটা তোমাদের কাছে ক্লিয়ার যে ন্যারেশন কি জিনিস? জি স্যার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সময় ক্ষেপণ না করে এগুলাতে না আটকা, এগুলা আটকাবো পরে। আমরা আপাতত হচ্ছে চলে যাব টেন্সে। টেন্স শিখবো আজকে। হ্যাঁ, আজকের টপিকটা একটু কমপ্লিকেটেড, না বুঝলে আমাকে বলবো। আমি একটু স্ক্রিনটা চেঞ্জ করি, শেয়ার করি আর একটু। স্ক্রিন শেয়ারের মধ্যে আমাকে যেটা করতে হচ্ছে, কই গেল দাঁড়াও, এই যে দেখতেছো তোমরা? জি স্যার। স্যার, হ্যাঁ স্যার, এগুলো কি Okay. ভিডিও? ও না না। না, ভিডিও দেখলে তো হবে না, ভিডিও আছে। ভিডিও, এই ভিডিওটা দেখছো আমি যেটা দেখিয়েছিলাম, এটা মনে হয় আগে কেউ দেখো নাই, না? না কয়জন? স্যার। কেউ দেখো নাই? না স্যার। না স্যার। তাদের জন্য আমি ভিডিও বানায় ইউটিউবে দিয়ে রাখছি। আমি তো তোমাদের স্বার্থে এগুলো দিয়ে রাখতেছি, তোমরা এগুলো দেখবা না? ইউটিউবে মাঝে মধ্যে ঢুকবা, স্যার কি দিই না দিই এগুলো দেখবা, দেখে ভালো লাগলে দুই চারটা বন্ধু বান্ধবকে বলবা যে স্যার তো ভালোই পড়ায়, দেখ কেমন লাগে। হ্যাঁ, খারাপ লাগলে বলবা যে দেখ কেমন ফাউল স্যার। বুঝো নাই? পড়াইতে পারে না, আবার ইউটিউবে ভিডিও দিয়ে রাখছি। ওকে, আমরা ফার্স্টে যে জিনিসটা শিখবো, আমি স্ক্রিনটা চেঞ্জ করে করে এখানে থাকবো, আবার লিখতে যাবো। হ্যাঁ, দুইটাতেই যাবো। আরে এত টাচ লাগতেছে না এটা। এই যে দেখতেছো, প্রথমে কি লেখা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি লেখা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। খাতা নাও, লিখো আগে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে, যারা যারা আছেন সবাই খাতা নিয়ে লিখেন। কে কে আছে এখানে?
অর্শিন, রহমান, আয়েশা, সিদ্দিকি, আশা, লাবিব, লিফা, মেহের আহনাফ, সফওয়ান, তাজরিয়ান, সব খাতার নেই, ঠিক আছে? অর্শিন, আয়েশা সব খাতার নেই। নিছি স্যার। গুড। এখন খাতা যদি নিয়ে থাকো এইবার চলে যাও, আমি আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ারের মধ্যে একটু লাফালাফি হবে আর কি, আমি ওইখানে যাবো আবার এখানে ফিরবো। অসুবিধা নাই স্যার। স্যার কোনো সমস্যা নেই। আমি কি বললাম যে আমরা শিখতেছি যেটা আজকে যেটা শিখবো, প্রথম পয়েন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটার আরেক নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। কেউ পরীক্ষার ক্যারেক্ট কলেজে যদি প্রেজেন্ট প্রোগ্রেসিভ আসে তাহলে যা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুইটা সেম বস্তু। বোঝা গেছে? জি স্যার। এখন পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, আমি তোমাদের ইউজটা বুঝাবো, তার আগে ওইখান থেকে একটু পড়ে পড়ে শোনায় শোনায় বুঝাইতে হবে, ঠিক আছে? যে কারণে এই লাফালাফিটা চলবে। এইটা স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর পরে যে প্রেজেন্ট কি বলছিলেন তো? প্রোগ্রেসিভ, একটু পরে দিব, এটা দেখো। অর্শিন তুমি পড়ো, এই বইটা পড়ো, এখানে একটা বই আছে আমি দিছি, এই যে দেখো। আরে চালা, পড়ো অর্শিন, কি লেখা? Present continuous. I am doing. Study this example situation. Sarah is in her car. হেয়ার না হার, Her. She is on her way to work. She is driving to work. This means she is driving now. At the time of speaking, the action is not finished. তাহলে এটাতে কি বুঝলে? ওগুলাই যায় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই ব্যাপারটা কি বুঝলে? এটা এই ধরনের, আমি এই যে শি ইজ ড্রাইভিং টু ওয়ার্ক, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। শি ইজ ড্রাইভিং টু ওয়ার্ক অর সারা ইজ ড্রাইভিং টু ওয়ার্ক, এই কথাটা যখন আমি বলতেছি তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা কি দাঁড়াচ্ছে? আমি যখন বললাম যে সারা ইজ ড্রাইভিং টু ওয়ার্ক, হ্যাঁ, মানে হচ্ছে সারা গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, এই সারা গাড়ি চালাচ্ছে বললে তোমার কাছে কি মনে হচ্ছে? সারা কখন চালাচ্ছে গাড়িটা? এখন চালাচ্ছে। হ্যাঁ, এখন চালাচ্ছে। বুঝি না। স্যার বর্তমানে চালাচ্ছে মানে চলতেছে, একটানা চলতেছে কোনো কাজ, কন্টিনিউয়াস। এটাই তো বুঝে কন্টিনিউয়াস। ভাই আসসালামু আলাইকুম, তহিদ ভাই, হ্যালো তহিদ ভাই, হ্যালো তহিদ ভাই, আজকে না, আমি আপনাকে একটা নক দিয়ে জানাই, মানে সোমবারের আগে কালকে দেখি বিকালের দিকে নেওয়া যায়, কারণ হচ্ছে আমার শনি রবি আর হচ্ছে মঙ্গল ক্যারেট কোচিং থাকে, এই যন্ত্রণাই মনে করেন যে আপনার এক্সট্রা ক্লাসটা যে ফেলবো, হ্যাঁ মঙ্গল বুধ, হ্যাঁ ক্যারেট কোচিং এর কারণে আমি যে আপনাদের ক্লাসটা এক্সট্রা ফেলবো সেটা মিলাইতে পারতেছি না, বিকালের দিকে ফেলতে হবে। এখনো নিচ্ছি ক্যারেট কোচিং এর ক্লাসে নিচ্ছি। সরি ইন্টারাপশনের জন্য। এই ভদ্রলোক আমার কাছে, ওই যে ওনার বাচ্চা কয়েকটা আছে, 2-3টা ক্লাস 3-তে পড়ে পিএফ শাইন কলেজে, সরি স্কুলে। ওকে, আমি যেটা বললাম যে সারা ইজ ড্রাইভিং, সারা ইজ ড্রাইভিং টু ওয়ার্ক, এই কথাটা যখন আমরা বলতেছি তার মানে হচ্ছে এইখানে ভার্ব কোনটা? ড্রাইভ, এখানে ভার্ব কোনটা? ইজ তো অক্সিলারি ভার্ব। ড্রাইভ, হ্যাঁ আচ্ছা, এইখানে তুমি বলতে পারো যে অক্সিলারি ভার্ব, ইজ তো ভার্ব, হ্যাঁ ইজ ভার্ব। এইখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে নি, অক্সিলারি ভার্ব ইজ, এম ইজ, আর এগুলাকে আমরা বি ভার্ব বলি বা অক্সিলারি ভার্ব বলি। অক্সিলিয়ারি ভার্ব, এগুলাকে অক্সিলারি ভার্ব কেন বলে? অক্সিলারি ভার্বের বাংলা কি? সাহায্যকারী ক্রিয়া, এরকমই তো শিখছো তাই না? জি স্যার। এটাকে সাহায্যকারী কেন বলে? কেন সাহায্যকারী বলে? এই কারণে বলে, ধরো আমি বাক্যটাকে যদি লিখি যে সারা ড্রাইভস কার, সারা গাড়ি চালায়, এখানে কি কোনো টাইম বোঝা যাচ্ছে? না স্যার। কখন করে কিভাবে করে এটা বোঝা যাচ্ছে কিছু? না স্যার। না স্যার। বাট যখনই আমি ইজ এনে, এখানে ইজ এনে আইএনজি যুক্ত করে দিলাম, সারা ইজ ড্রাইভিং কার, ঠিক আছে, সারা গাড়ি চালাচ্ছে, তখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে না, গাড়িটা সারা এই মুহূর্তে চালাচ্ছে, রাইট নাও শি ইজ ড্রাইভিং দ্য কার। বোঝা গেছে? তাহলে
এই যে ইজ বা অক্সিলারি ভার্বটা আসলো, আয়শা কি করলো, মূল ভার্বটার সময়টাকে, মূল ভার্বটা কখন সংগঠিত হচ্ছে, মূল ভার্ব বা মূল ক্রিয়াটা কখন সংগঠিত হচ্ছে সেইটা স্পেসিফিক্যালি ক্লিয়ার করতেছে কি এই অক্সিলারি ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কি করতেছে, সাহায্য করতেছে মূল ভার্বের অ্যাকশনটাকে স্পেসিফিক করার জন্য, মূল ভার্বটার মানে সংগঠিত হওয়ার টাইম অফ অ্যাকশন কখন সেটা ক্লিয়ার করার জন্য হচ্ছে এই অক্সিলারি ভার্বটা বসতেছে। যে কারণে এগুলোর আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলি। এর সাহায্যে আমরা কি করি, বা এর সাহায্যে মূল ভার্ব কি করে, তার টাইমটাকে স্পেসিফিক করতে পারে, ক্লিয়ার করতে পারে, সে কখন কর্মটা করতেছে সেটা ক্লিয়ার হয়। এবার বোঝা গেছে অক্সিলারি ভার্ব কি জিনিস? জি স্যার। আচ্ছা, হ্যাঁ যদি স্যার, হ্যাঁ না হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা তাইলে ঠিক আছে, হ্যাঁ, না বুঝছি। বললে, না বললে তো মুশকিল, এত সুন্দর করে বোঝানো করে না বললো না at least। এখন আসো আমাদের মূল যে ফিরিস্তি ছিল সেটার মধ্যে, যে সারা ইজ ড্রাইভিং টু ওয়ার্ক। সারা ইজ ড্রাইভিং টু ওয়ার্ক এই বাক্যটার মধ্যে আমি অক্সিলারি ভার্বটা বাদ দিলে ড্রাইভ হচ্ছে মূল কাজ। তাইলে এখন আমি বুঝতেছি যে ড্রাইভটা মূল কাজ, তাহলে এখানে ড্রাইভিংটা কখন হচ্ছে আমি বুঝতেছি যে সারা এই মুহূর্তে করতেছে। যখন আমি বললাম সারা ইজ ড্রাইভিং টু ওয়ার্ক তখন আমি বুঝতেছি যে এই কাজটা এই মুহূর্তে হচ্ছে। সো আমরা এই ব্যাখ্যাটা থেকে একটা রুলস কি আমরা এরকম লিখতে পারি যে লিখে নিতে পারি যে এরকম যে দাঁড়াও আমাকে যেটা করতে হবে আবার বাংলায় যেতে হবে, এই যে বাংলা। রুলসটা হচ্ছে এরকম, রুল নাম্বার 1। আচ্ছা নিয়ম, স্যার শেয়ার দিয়ে নেন, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতেছো না? বইলো না স্যার। না হইলে বইলো, আমি অনেক সময় মনে থাকে না। হ্যাঁ এই যে ডে 9 নিয়ম 1 দেখো, 1 নাম্বার নিয়ম হচ্ছে বর্তমান কালে কোনো কাজ এই মুহূর্তে বা চলছে বা কোনো কাজ যেটি এই মুহূর্তে হচ্ছে, কি রে বাবা, সেটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই 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 অথবা লিখতে চাই, তবে আমরা কি করব, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব। তবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল কন্ট্রোল সি কন্ট্রোল ভি ব্যবহার করব। আচ্ছা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। উদাহরণস্বরূপ যদি আমি বলি, এই মুহূর্তে আমি কি করতেছি বলো? ক্লাস করতেছেন। স্যার টাইপিং করতেছেন, স্যার টাইপিং করতেছেন। আচ্ছা এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি, টাইপিং করতেছি। তাহলে আমি যদি লিখি যে এখন আমার এটা নিয়ে ইংলিশে বলতে গেলে তোমরা কি বলবা? আমি কি করতেছি, ধরো স্যার কি করতেছে, সাপোজ এখানে ধরো আমি লিখলাম যে হাসান ইজ টাইপিং, হাসান ইজ টাইপিং, তাই না? আচ্ছা এরপরে আর কি করতেছি, আই এম টেকিং ক্লাস, স্যার, স্যার এটা তো লেখা ক্লাস, টাইপিং ইন ইন ল্যাপটপ। I'm taking your class, তারপরে you are listening to me। তোমাদের বাবা মা কি করতেছে? তারা হয়তো গল্প করতেছে, বাসায় বসে আছে, অথবা তারা তোমাদের পাশে আছে, they are sitting beside you। এই হচ্ছে ঘটনা। And তুমি যাই বলো, ধরো বারাক ওবামা পৃথিবীতে এখন হয়তো বসে দৌড়াচ্ছে কোথাও, বা ডোনাল্ড ট্রাম্প ফুটবল খেলতেছে। তুমি যদি বলো ডোনাল্ড ট্রাম্প ইজ প্লেইং ফুটবল, এই কথাটা বলা মানে কি, তুমি এই কথাটা যখন বলছো ডোনাল্ড ট্রাম্প ঠিক তখন খেলতেছে। তুমি যখন বলতেছো যে হাসান স্যার ইজ টাইপিং, তার মানে হাসান তখন টাইপ করতেছে। এই কথাটা বলার মানে হচ্ছে এইটা।
সো রুল নাম্বার 1 আমরা কি শিখলাম যে বর্তমান কালে কোনো কাজ যেটা চলতেছে পৃথিবীর যেখানে হোক সেই কর্মটা নিয়ে যদি যে কেউ কথা বলতে চায় বা লিখতে চায় তাহলে তার অবশ্যই কি করা উচিত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্য নেওয়া উচিত বোঝা গেল এটা জি রুল নাম্বার স্যার 1 আচ্ছা রুল নাম্বার 1 এর পরে রুল নাম্বার 2 বুঝাবো রুল নাম্বার 2টা হচ্ছে এক্স্যাক্টলি এটার বিপরীত এই নিয়ম এটার বিপরীত কিরকম বিপরীত হ্যাঁ বিপরীতটা ও আমার সময় কম 1 মিনিট আছে আমি আবার নতুন একটা লিংক দিচ্ছি হ্যাঁ নিয়ম 2 হ্যাঁ নিয়ম 2 না বুঝে আমি কেটে দিয়ে আবার নতুন লিংক দিচ্ছি রেকর্ড করতে হবে ঠিক আছে এইটুক লিখছো সবাই এইটুক জি স্যার হ্যাঁ ওকে স্যার লেখা হয়েছে হ্যাঁ স্যার তাহলে আমি নতুন লিংক দিচ্ছি ওকে আচ্ছা স্যার দেন দেন ওকে